আজকে আমরা পড়ব ক্লাস 12 এর পরমাণুর নিউক্লিয়াস এই অধ্যায়টি। তো পরমাণুর নিউক্লিয়াস সম্বন্ধে আমরা বিস্তারিত পড়ব এই ক্লাসে এবং এর পরবর্তী ক্লাসগুলোতে। ওকে, ক্লাসটা কিভাবে আমরা করাবো, প্রথম যে আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে এখানে বেসিক কনসেপ্ট, যেটা আমরা পড়বো থিওরি। ডিটেলস থিওরি আমরা পুরো পড়বো, পুরো চ্যাপ্টারটা যেটা আমাদের সিলেবাস আছে সেটা ডিটেলসে আমরা পুরো পড়বো। ওকে, 3 নাম্বার এখান থেকে ডিটেলস পড়ার পর আমরা এখান থেকে ম্যাথ সলিউশন করব। আমরা ম্যাথ সলিউশন করব। 4 নাম্বার যেটা আমরা করব কোশ্চেন সলিউশন করব এবং 5 নাম্বারে এখান থেকে আমরা টেস্টও দেব। টোটাল প্রথমে আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নেব এবং ডিটেলস পড়বো, তারপরে আমরা ম্যাথ সলিউশন করব, তারপরে অ্যাডভান্স কোশ্চেনের সলিউশন করব এবং তারপরে আমরা টেস্টে দেব। চ্যাপ্টারটার নাম হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। তাহলে আমরা প্রথমে একটু দেখে নিই পরমাণু সম্পর্কে। সো এই পরমাণু আমরা কি জানি যে পরমাণু দুটো পার্ট হয়। কি কি পার্ট? একটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস, আর যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রন পাথ। এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস প্রথম কে আবিষ্কার করে না? প্রথম আবিষ্কার করে বিজ্ঞানী রাদারফোর্ড 1911-এ। বিজ্ঞানী রাদারফোর্ড, এটা তোমরা ক্লাস 9-এ পড়েছিলে যে বিজ্ঞানী রাদারফোর্ড প্রথমে নিউক্লিয়াস সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিল। তিনি কি বলেছিলেন যে নিউক্লিয়াস যে একটা পরমাণুর দুটো পার্ট, একটা হচ্ছে পজিটিভ পার্ট, একটা হচ্ছে নেগেটিভ পার্ট। পজিটিভ পার্টটা সেন্টারে থাকে যেটাকে আমরা নিউক্লিয়াস বলছি, এবং নেগেটিভ যে অংশ কণাগুলো থাকে সেগুলো কি তাকে কেন্দ্র করে ঘুরতে থাকে। পরবর্তীকালে 1932-তে যখন বিজ্ঞানী স্যাডউইক নিউট্রন আবিষ্কার করে, তখন এই থিওরিটা একটু চেঞ্জ হয়ে যায়। তখন দেখা যায় কি না, নিউক্লিয়াসের মধ্যে দুটো মেন পার্টিকেল রয়েছে। কি কি না, একটা হচ্ছে প্রোটন, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে নিউট্রন। একটা প্রোটন রয়েছে, আরেকটা কি রয়েছে, আরেকটা রয়েছে নিউট্রন। দুই ধরনের পার্টিকেল আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসের মধ্যে রয়েছে, একটা প্রোটন এবং আরেকটা কি বলছি, নিউট্রন। এরপর আমরা প্রোটন সম্পর্কে কিছু আইডিয়া নিয়ে নেব। প্রোটন জিনিসটা কি আমরা প্রত্যেকেই জানি। প্রোটন হচ্ছে পরমাণুর কি না, পরমাণুর পজিটিভ চার্জ। একটা পরমাণুর মধ্যে যে পজিটিভ চার্জ রয়েছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো প্রোটন। ওকে, সেকেন্ড, এই প্রোটনের তাহলে পজিটিভ চার্জ, তাহলে এই পজিটিভ চার্জের পরিমাণটা কত? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। প্রোটন যে আছে তার মাস কত, তার ভর কত? প্রোটনের মাস আমরা জানি 1.6725 × 10⁻24 বলতে পারি। একে আমরা নিয়ার অ্যাবাউট 1 AMU বলতে পারি। AMU অ্যাটমিক মাস ইউনিট, যাকে আমরা 1 ইউনিটও বলি। কি বলি? 1 ইউনিট। প্রোটনের সাইন আমরা কি জানি? প্রোটনের সিম্বল হচ্ছে প্রোটন, উপরে লেখা হয় 1, নিচে লেখা হয় 1। বা এটাকে আমরা একটা হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে এটাকে আমরা তুলনা করতে পারি। হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে আমরা তুলনা করতে পারি। ওকে, এরপর এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই প্রোটনের এই 1টা কেন লেখা হয়, নিচে যে 1টা কেন লেখা হয়? নিচের 1টার মিনিংস হচ্ছে যে ওই পার্টিকেলের মধ্যে নাম্বার অফ পজিটিভ চার্জ, কি বলছি, নাম্বার অফ পজিটিভ চার্জ, কতগুলো পজিটিভ চার্জ আছে সেটাকে ডিনোট করার জন্য এখানে 1 লেখা হয়, নাম্বার অফ পজিটিভ চার্জ। ওকে, তাহলে উপরে 1টা কেন লেখা হয়? উপরে 1টা হচ্ছে নাম্বার অফ অ্যাটমিক মাস। আমরা একটা প্রোটনের অ্যাটমিক মাস কত দেখলাম? 1 ইউনিটের কাছাকাছি। 1 MU মানে 1 ইউনিটের কাছাকাছি মানে 1। তার জন্য কি লিখছি যে অ্যাটমিক মাস নাম্বার অফ পার্টিকেল। ওকে, প্রথম সম্পর্কে 4টা জিনিস নিলাম। 1 নাম্বার হচ্ছে এটা পজিটিভ চার্জ, এর পজিটিভ চার্জের পরিমাণটা কত? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এর ওয়েটটা কত? ওয়েটটা হচ্ছে 1 AMU কাছাকাছি। প্রোটনকে আমরা সিম্বলাইজ করছি কি করে না, প্রোটন P, নিচে 1, উপরে 1। নিচে 1 এর মতলব হচ্ছে নাম্বার অফ পজিটিভ চার্জ, উপরে 1 এর মানে হচ্ছে অ্যাটমিক মাস নাম্বার অফ পার্টিকেল। ওকে, নেক্সট আমরা জেনে নেব নিউট্রন সম্পর্কে। নিউট্রন কি? নিউট্রন হচ্ছে ইলেকট্রিক্যালি কি হয়? নাও নিউট্রন হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়, ইলেকট্রিক্যালি নিউট্রাল। তাহলে নিউট্রনের চার্জ কত? নিউট্রনের চার্জ হচ্ছে 0। নিউট্রনের কোনো চার্জ থাকে না, নিউট্রনের চার্জ কত হয়? 0, যেহেতু ইলেকট্রিক্যালি নিউট্রাল। ওকে, আমরা 3 নম্বর পয়েন্টে যেতে দেখবো যে নিউট্রনের মাস কত। একটা পরমাণুর মধ্যে সবথেকে ভারী কণা হচ্ছে নিউট্রন। এর মাস কত না, প্রোটন থেকে সামান্য বেশি, 1.6750 × 10⁻⁻24 গ্রাম, যাকে আমরা নিয়ার ইকুয়াল টু বলতে পারি 1 AMU বা 1 ইউনিট।
ওকে। আর তাহলে নিউট্রনের সিম্বল কি লিখবো? নিউট্রনের সিম্বল হচ্ছে n, নিচে হচ্ছে 0, উপরে 1। নিচে 0 কেন হলো? n নিচে 0 উপরে 1, নিচে 0 কেন হলো? না, নিচের এই সংখ্যাটা মানে হচ্ছে নাম্বার অফ পজিটিভ চার্জ। তাহলে নিউটনের ক্ষেত্রে নাম্বার অফ পজিটিভ চার্জ কত? না 0, তার জন্য নিচে 0 ছাড়া উপরটা কি বলছি যে অ্যাটমিক মাস নাম্বার অফ পার্টিকেল, অ্যাটমিক মাস নাম্বার অফ পার্টিকেল। তাহলে এই যে মাস কত হচ্ছে 1 amu, তার জন্য উপরে লিখছি কি 1, তাহলে এটা হচ্ছে n10। ক্লিয়ার? এই যে নিউট্রন আর প্রোটন, এই নিউট্রন আর প্রোটনকে একসঙ্গে বলা হয় নিউক্লিয়ন। কি বলা হয়? নিউক্লিয়ন। প্রোটন এবং নিউট্রনকে একসাথে বলা হয় নিউক্লিয়ন। নিউক্লিয়ন কেন বলা হয়? কারণ এটা নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত, নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত বলে একে বলা হচ্ছে নিউক্লিয়ন। ওকে, নিউক্লিয়াস কাকে বলবো? প্রশ্ন আসতে পারে যে নিউক্লিয়াস কাকে বলবো? খুব সহজ প্রশ্ন। কি বলবো? এন্টায়ার মাস and positive charge of an atom concentrated into a very small volume, this called nucleus। মানে কি না, পুরো একটা পরমাণুর প্রায় সমস্ত ভর এবং সমস্ত পজিটিভ আধান একটা পরমাণুর সব থেকে ছোট অংশের মধ্যে থাকছে, সেই ছোট অংশকে আমরা কি বলবো? নিউক্লিয়াস। ওকে, কি বলবো? চলো লাস্ট আমরা আরেকটা কনসেপ্ট দেখে নেব। কি কনসেপ্ট দেখবো? দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা যে একটা পরমাণুর তাহলে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ওয়েট কি হওয়া দরকার? যে যতগুলো প্রোটন থাকবে আর যতগুলো নিউট্রন থাকবে, অর্থাৎ নিজের টোটাল যে মাস, সেই মাসটা হওয়া উচিত কিন্তু নিউক্লিয়াসের মাস, তাই তো? যেহেতু নিউক্লিয়াসটা প্রোটন এবং নিউট্রন দিয়ে গঠিত, এটাই তো হওয়া উচিত। কিন্তু দেখা যায় কি যে প্রোটনের মাস মানে মাস অফ প্রোটন অ্যান্ড নিউট্রন ইন্ডিভিজুয়ালি গ্রেটার দেন হবে কি না নিউক্লিয়াসের থেকে গ্রেটার দেন হবে। কি বললাম না, প্রোটন এবং নিউট্রনের যে টোটাল যে মাস, সেই মাসটা যদি আমরা ইন্ডিভিজুয়ালি ওয়েট করি, দেখতে পাবো কি সেটা নিউক্লিয়াসের থেকে সেটা হচ্ছে বেশি হয়। কেন বেশি হয় না, সেটাই আমরা জানবো যে কেন বেশি হয়। কি হয় না, যখন এই নিউট্রন আর প্রোটন মিলে, নিউট্রন এবং প্রোটন যেগুলো আছে তারা যখন সব কাছাকাছি আসে, তখন তাদের মধ্যে একটা বল কাজ করে। কি বল? সেটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। কি ফোর্স? নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয় বল। এই নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয় বলটা ক্রিয়েট হওয়ার জন্য কিসের প্রয়োজন হয়? প্রয়োজন হয় শক্তির। কিসের প্রয়োজন হয়? প্রয়োজন হয় শক্তি। সেই শক্তিটা কোথা থেকে পায় না, সেই শক্তিটা এই যে এখান থেকে সামান্য পরিমাণ ভর কমে যায়, সেই ভরটা আমরা জানি কি E=mc², জানি এই E=mc² জানি, এই E=mc² অর্থাৎ সেই ভরটা এনার্জিতে কনভার্ট হয়ে যায় এবং সেই এনার্জি নিউক্লিয়ার ফোর্সটাকে ক্রিয়েট করে। ওকে, পরমাণুর মধ্যে আমরা যদি প্রোটন এবং নিউট্রনগুলোকে আলাদা করে ওয়েট করি, দেখবো কি সেটা নিউক্লিয়াসের থেকে বেশি হচ্ছে, সেটা যে নিউক্লিয়াসের যে টোটাল ওয়েট তার থেকে বেশি হবে। কেন বেশি হবে? কারণটা কি জানলাম? কারণ নিউট্রন আর এই প্রোটনগুলো একসাথে যখন মিলে তখন কি হয়, তার মধ্যে একটা বল তৈরি হয়, বল কাজ করে, সেই বলটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। এই নিউক্লিয়ার ফোর্সটাকে ক্রিয়েট হওয়ার জন্য শক্তির প্রয়োজন হয়। সেই শক্তিটাকে কে সাপ্লাই দেয় না, এদের থেকে তখন মাস কমে যায়। এটাকে বলা হয় মাস ডিফেক্ট। কি বলা হয়? মাস ডিফেক্ট বা ভর ত্রুটি এবং এই যে ভর ত্রুটি হচ্ছে, অর্থাৎ এই যে এনার্জিটা, সেই এনার্জিটা কোথায় কনভার্ট হচ্ছে? সেই যে কনভার্ট হচ্ছে নিউক্লিয়ার ফোর্সকে কাজে লাগাচ্ছে এবং সেটা E=mc² ফর্মুলা থেকে আমরা জানতে পারি। তাহলে কোন কণা থাকে বলতো? পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কোন কোন পার্টিকেল থাকে? ইয়েস, কে থাকে? নিউট্রন অ্যান্ড প্রোটন। ওকে, এবং আমরা শেষে একটা জেনেছিলাম কি নিউক্লিয়ার ফোর্স ক্রিয়েট হচ্ছে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে কোন কোন ফোর্স থাকে, কোন কোন ফোর্স কাজ করে। আমরা এর আগের দিনে একটা ফোর্সের নাম শুনেছিলাম, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। শুধু কি নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার ফোর্সই থাকে না অন্য কোনো ফোর্স থাকে? দেখি আমরা ফোর্স and stability nuclear force and stability of nucleus। ওকে, নিউক্লিয়াসের মধ্যে কোন কোন ধরনের বল পাওয়া যায়, কে বলতে পারবে? অনেকেই তোমরা জানো, বলো তো নিউক্লিয়াসের মধ্যে কোন কোন ফোর্স কাজ করে? নিউক্লিয়াসের মধ্যে দুই ধরনের ফোর্স কাজ করে। কয় ধরনের? দুই ধরনের। এক নাম্বার যেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আর কি 2 নাম্বার হচ্ছে নিউক্লিয়ার ফোর্স।
নিউক্লিয়াসের মধ্যে দুই ধরনের ফোর্স কাজ করছে। কয় ধরনের? দুই ধরনের। কি কি? একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে কি? স্থির তড়িৎ বল এবং নিউক্লিয় বল। স্থির তড়িৎ বল এবং নিউক্লিয় বল। আমরা প্রথমে জেনে নেব কি না, প্রথমে জেনে নেব এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নিয়ে। আমরা প্রথমে জেনে নেব যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা নিউক্লিয়াসের মধ্যে কিভাবে কাজ করছে, কখন কাজ করছে, কেন কাজ করছে। ওকে, সো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক নম্বর। বলতো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কখন কাজ করে? তোমরা এটা কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়েছো যে স্থির তড়িৎ আকর্ষণ বল কখন কাজ করে। কখন করে বলতো? স্থির তড়িৎ আকর্ষণ বল কখন তৈরি হয়? যখন চার্জ থাকে, দুটো চার্জের মধ্যে কাজ করে কি কুলম্বীয় আকর্ষণ বল, যেটাকে আমরা বলছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। দুটো চার্জ, সেটা যে কোনো চার্জ হতে পারে, পজিটিভ পজিটিভ চার্জ হতে পারে, নেগেটিভ নেগেটিভ হতে পারে, নেগেটিভ পজিটিভ হতে পারে। যে কোনো দুটো চার্জ যখন কাজ থাকবে তখনই তাদের মধ্যে কিন্তু কাজ করবে কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে কোন ধরনের চার্জ থাকে? নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ। প্রোটন যেহেতু থাকছে তার মানে কি নিউক্লিয়াসের মধ্যে অবশ্যই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কাজ করবে। প্রোটনের চার্জ কি না, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটনগুলো থাকবে, এখানে একটা প্রোটন আছে, এখানে একটা প্রোটন আছে, এই দুটো প্রোটনের মধ্যে এবং যতগুলো প্রোটন থাকবে প্রত্যেকের মধ্যে কিন্তু প্রত্যেকে কি করবে? বিকর্ষণ করবে। কারণ কি প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। আমরা জানি যে দুটো পজিটিভ চার্জ পরস্পর কি করে? রিপেল করে। পরস্পর কি করে? রিপেল করে। তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি কি না, পজিটিভ চার্জ হওয়ার জন্য এরা পরস্পর রিপেল করবে। অর্থাৎ নিউক্লিয়ার ফোর্স, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে রিপালসিভ ফোর্স। ক্লিয়ার? সেটা হচ্ছে বিকর্ষণ বল। ওকে, বোঝা গেছে তো? তাহলে কি বলবো না, নিউক্লিয়াসের মধ্যে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে বিকর্ষণ বল কাজ করছে। বিকর্ষণ বল কার মধ্যে কাজ করছে না, দুটো প্রোটনের মধ্যে। ওকে, এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অবশ্যই লং রেঞ্জ ফোর্স, মানে যদি দূরত্ব বেশি থাকে তবু কিন্তু তার মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে। তাহলে কি বললাম? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে একটা লং রেঞ্জ ফোর্স। আরেকটা কি না, যেহেতু একটা পরমাণুর মধ্যে যেখানেই প্রোটন থাকুক না কেন, যত দূরেই প্রোটন থাকুক না কেন, যত কাছেই প্রোটন থাকুক না কেন, প্রত্যেককে কি করবে না, প্রত্যেককে বিকর্ষণ করবে। এ একে বিকর্ষণ করবে, প্রত্যেকে বিকর্ষণ করবে। তাহলে কি বলবো যে নিউক্লিয়াসের মধ্যে প্রত্যেকটা প্রোটনকে কি করবে? বিকর্ষণ করবে। নিউক্লিয়াসের মধ্যে প্রতিটি প্রোটন অন্য প্রোটনকে কি করবে? বিকর্ষণ করবে। আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সম্পর্কে জেনে নিলাম যে নিউক্লিয়াসের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা থাকে সেটা অবশ্যই বিকর্ষণ বল বা রিপালসিভ ফোর্স। সেটা সবসময় প্রোটনের মধ্যে কাজ করে এবং এটা একটা লং রেঞ্জ ফোর্স, মানে প্রোটনের মধ্যে দূরত্ব যাই থাকুক না কেন সেটা হচ্ছে কাজ করবে। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতিটি প্রোটন অন্য একটা প্রোটনকে কি করবে? বিকর্ষণ করবে। দেখো, বারবার ধরে বলছি, এখান থেকে কনসেপ্টটা শুরু হচ্ছে। এই যে লং রেঞ্জ ফোর্স বলছি, যে এখানে একটা প্রোটন থাকলে এখানে একটা প্রোটন যে বিকর্ষণ করবে, এইগুলো কিন্তু রেডিও অ্যাক্টিভিটির মূল কারণ হয়ে দাঁড়াবে। রেডিও অ্যাক্টিভিটি তৈরি হওয়ার কারণ হয়ে দাঁড়াবে এই ছোট ছোট জিনিসগুলো। তার জন্য এখন থেকে এইগুলোকে ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। ওকে, যাতে তোমাদের রেডিও অ্যাক্টিভিটি পড়তে কোনো রকম সমস্যা না হয়। ক্লিয়ার? তাহলে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সম্পর্কে জেনে নিলাম। এরপর আমরা জানবো কি না, নিউক্লিয়াসের মধ্যে আরেক ধরনের ফোর্স থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। সেটা কি ফোর্স? নিউক্লিয়ার ফোর্স। এই নিউক্লিয়ার ফোর্স সম্পর্কে আমরা জানবো। দেখো, এই যে নিউক্লিয়ার ফোর্স এক নাম্বার কি না, নিউক্লিয়ার ফোর্স হচ্ছে এক ধরনের অ্যাট্রাকটিভ ফোর্স, মানে কি আকর্ষণ বল। নিউক্লিয়ার ফোর্স হচ্ছে এক ধরনের অ্যাট্রাকটিভ ফোর্স, আকর্ষণ বল। ক্লিয়ার? এক ধরনের আকর্ষণ বল। সেকেন্ড, এই নিউক্লিয়ার ফোর্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অন চার্জ অন পার্টিকেল। এটা কোনো চার্জের উপর ডিপেন্ড করে না। অর্থাৎ এটা নিউট্রনের মধ্যে কাজ করবে, নিউট্রন প্রোটনের মধ্যে কাজ করবে, প্রোটন প্রোটনের মধ্যে কাজ করবে, কোনো চার্জের উপর ডিপেন্ড করে না। তাহলে কি বলবো? এটা ইন্ডিপেন্ডেন্ট অফ যে কণাগুলো থাকে তার কোনো চার্জের উপর নিউক্লিয়ার ফোর্স কোনো ডিপেন্ডেন্ট করে না। 3 নম্বর বলবো কি, এটা একটা শর্ট রেঞ্জ
ফোর্স মানে নিউক্লিয়ার ফোর্স, শর্ট রেঞ্জ ফোর্স কোন দুটি কণা 10⁻⁻15 মিটার, যেটাকে আমরা 1 ফেমটোমিটার বলছি, ক্লাস 9 তোমরা পড়িয়েছিলাম 1 ফেমটোমিটার, যখন দুটো কণা 10⁻15 মিটার এর কাছাকাছি থাকবে তখনই একমাত্র নিউক্লিয়ার ফোর্স কাজ করবে। তাহলে নিউক্লিয়ার ফোর্স হচ্ছে একটা শর্ট রেঞ্জ ফোর্স, এটা কিন্তু অবশ্যই সবসময় মাথায় রাখতে হবে, এটা একটা শর্ট রেঞ্জ ফোর্স। যখন দুটো কণা, দুটো পার্টিকেল কাছাকাছি থাকবে তখনই তাদের মধ্যে নিউক্লিয়ার ফোর্স কাজ করবে। 4 নম্বর আমরা বলতে পারি there are 3 possible attraction in nucleus, 3 ধরনের আকর্ষণ কাজ করে নিউক্লিয়াসের মধ্যে। there are 3 possible attraction, 3 possible attraction। কি কি attraction কাজ করে? 1 নাম্বার কাজ করে কি না প্রোটনের সঙ্গে নিউট্রনের, প্রোটনের সঙ্গে নিউট্রনের অ্যাট্রাকশন কাজ করে। 2 নাম্বার কাজ করবে কি না নিউট্রনের সঙ্গে নিউট্রনের কাজ করবে। 3 নাম্বার কাজ করবে কি না প্রোটনের সঙ্গে প্রোটনের কাজ করবে। 3 ধরনের অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, সেই 3 ধরনের অ্যাট্রাকশন ফোর্সই হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। মাথায় রাখতে হবে সেটা কিন্তু কম ডিস্টেন্সে, যারা শর্ট রেঞ্জের মধ্যে থাকবে তখন কাজ করবে, অর্থাৎ নিউট্রন প্রোটনকে শর্ট রেঞ্জের মধ্যে থাকতে হবে, নিউট্রন নিউট্রনকে শর্ট রেঞ্জের মধ্যে থাকতে হবে, এবং প্রোটন প্রোটনকেও শর্ট রেঞ্জের মধ্যে থাকতে হবে। তাহলে প্রোটন আর প্রোটনের মধ্যে কাজ করে কে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও কাজ করে, আবার নিউক্লিয়ার ফোর্সও কাজ করে। প্রোটন আর প্রোটনের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং প্রোটনের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও কাজ করবে এবং নিউক্লিয়ার ফোর্সও কাজ করবে। কিন্তু যখন নিউক্লিয়ার ফোর্সটা কখন কাজ করবে, যখন তাদের মধ্যে ডিসটেন্সটা অনেক কম থাকবে তখনই একমাত্র নিউক্লিয়ার ফোর্স কাজ করবে। কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স একটা দূরবর্তী, ধরো একটা প্রোটন, এখানে একটা প্রোটন আছে, এখানে একটা প্রোটন আছে, এই দুটো প্রোটনের মধ্যে শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে। কিন্তু এখানে যদি একটা প্রোটন থাকে, এই দুটো প্রোটনের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও কাজ করবে, আবার নিউক্লিয়ার ফোর্সও কাজ করবে। এখানে আমরা একটা কথা বলতে থাকি যে নিউক্লিয়ার ফোর্সকে স্ট্রং ফোর্স বলা হয়, একে স্ট্রং ফোর্স বলা হয়। কিন্তু যখন আমরা এটাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সাথে কম্পেয়ার করব তখন তার তুলনায় কিন্তু এটা উইক ফোর্স। নিউক্লিয়ার ফোর্স এক ধরনের স্ট্রং ফোর্স, বাট যখন এটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সঙ্গে কম্পেয়ার করব তখন এটা কিন্তু একটা উইক ফোর্সের মতনই কাজ করবে। মানে নিউক্লিয়ার ফোর্সের থেকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা অনেক বেশি শক্তিশালী। ক্লিয়ার? মানে এই যে প্রোটন আর প্রোটনের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা অনেক বেশি শক্তিশালী নিউক্লিয়ার ফোর্সের থেকে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা অনেক বেশি শক্তিশালী, নিউক্লিয়ার ফোর্সের থেকে। ক্লিয়ার? সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্ট আছে সেটা হচ্ছে 6 নাম্বার পয়েন্ট। একটা জিনিস মাথায় রাখতে হবে, ধরো এটা নিউক্লিয়াস, এখানে একটা প্রোটন আছে, এদিকে নিউট্রন, প্রোটন, নিউট্রন। এই যে প্রোটনটা আছে, এই প্রোটনটাকে স্টেবল করার জন্য কাকে প্রয়োজন? স্টেবল করার জন্য নিউক্লিয়ার ফোর্সকে প্রয়োজন। কারণ নিউক্লিয়ার ফোর্সকে সবাইকে টেনে রাখে, জড়ো করে রাখে তো নিউক্লিয়ার ফোর্সই। তাহলে সেই নিউক্লিয়ার ফোর্সকে ক্রিয়েট করার জন্য কাজ করে কি শুধুমাত্র এই নিউট্রনগুলো। মনে রাখবে যে কোনো প্রোটনের কাছাকাছি যে নিউট্রনগুলো থাকে সেই নিউট্রনগুলো একমাত্র তাকে স্টেবল করতে সাহায্য করে। সেই নিউট্রনের জন্য যে নিউক্লিয়ার ফোর্সটা ক্রিয়েট হয় তারাই একমাত্র তাকে স্টেবল করতে সাহায্য করে। দূরে যে নিউট্রনগুলো থাকে তারা কিন্তু তাকে স্টেবল করতে সাহায্য করে না, কারণ প্রথমে বলেছি এটা একটা শর্ট রেঞ্জ ফোর্স। মানে কাছাকাছি যে নিউট্রন এবং প্রোটনগুলো থাকবে তারা একমাত্র কাজ করবে। ক্লিয়ার? এবং এই যে নিউট্রনগুলো থাকে, এই নিউট্রনগুলোর জন্য তারা এই প্রোটনদের যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কাজ করবে প্রোটনের উপর, সেটাকে তারা রিলিজ করার চেষ্টা করবে। এই যে প্রোটন আছে, এই প্রোটনকে এই তার সামনে যে নিউট্রনগুলো আছে সেগুলো তাকে কি করবে? রিলিজ করার সাহায্য করবে। ক্লিয়ার? বোঝা গেল না? তার মানে কি অনলি নিগাবর নিউট্রন কন্ট্রিবিউট ইন নিউক্লিয়ার অ্যাট্রাকশন ফর স্টেবিলিটি। ক্লিয়ার? বোঝা গেল না? তাহলে কি বলবো 6 নম্বর পয়েন্ট। তো এই জন্যই কি দেখা যায় না, যে সমস্ত পরমাণুগুলো, যে সমস্ত বড় বড় নিউক্লিয়াস গুলো আছে তাদের, এবং যারা স্টেবল, যে সমস্ত এলিমেন্টের নিউক্লিয়াস গুলো বড় এবং অথচ স্টেবল, তাদের কি দেখা যায় কি তাদের ক্ষেত্রে নাম্বার অফ নিউট্রন অলওয়েজ গ্রেটার দেন হবে কি নাম্বার অফ প্রোটন। যে সমস্ত বড় বড় নিউক্লিয়াস আছে অথচ তারা স্টেবল অবস্থাতে আছে তাদের ক্ষেত্রে তুমি অবশ্যই লক্ষ্য করবে কি নাম্বার অফ নিউট্রনটা অবশ্যই গ্রেটার দেন হবে নাম্বার অফ প্রোটনের থেকে। ক্লিয়ার? বোঝা করিনি? কি বললাম না নিউক্লিয়ার ফোর্স হচ্ছে একটা অ্যাট্রাকটিভ ফোর্স, মানে আকর্ষণ বল। ইটস ইন্ডিপেন্ডেন্ট অফ চার্জেস
কোনো পার্টিকুলার চার্জের উপর ডিপেন্ড করে না। ইট ইজ শর্ট রেঞ্জ ফোর্স, এটা শর্ট রেঞ্জ ফোর্স। 3 পজিটিভ অ্যাট্রাকশন কাজ করে, একটা হচ্ছে প্রোটন নিউট্রনের মধ্যে, একটা নিউট্রন নিউট্রনের মধ্যে, একটা হচ্ছে প্রোটন প্রোটনের মধ্যে। ক্লিয়ার? এটা একটা স্ট্রং ফোর্স, কিন্তু যখন এটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সাথে কম্পেয়ার করি তখন সেটা হচ্ছে উইক ফোর্স। এবং এটা নিগাবোর নিউট্রন শুধুমাত্র কাজ করে তার ব্যালেন্সিং এর জন্য, অর্থাৎ স্টেবল রাখার জন্য নিগাবোর নিউট্রনগুলো শুধুমাত্র ব্যবহার হয়। এই জন্য কি বড় বড় যেগুলো লার্জ যেগুলো নিউক্লিয়াস হয় অথচ স্টেবল, তারা ক্ষেত্রে দেখা যায় কি না নাম্বার অফ নিউট্রনটা অবশ্যই বেশি হয়। কেন না, ধরো এই এখানে প্রোটনকে স্টেবল করবে, এখানে নিউট্রনগুলো এখানে প্রোটনকে স্টেবল করবে, এখানে নিউট্রনগুলো এখানে একটা যে প্রোটন থাকে তাকে স্টেবল করবে, এখানে নিউট্রনগুলো, তাহলে এই যে নিগাব রেঞ্জের নিউট্রনগুলো তাহলে অবশ্যই নাম্বার অফ নিউট্রনটা বেশি হবে। ওকে, যদি এই স্টেবিলাইজেশনটা না হয় তাহলে কি হতে পারে সেটা আমরা দেখব। সাপোজ দেখো এই স্টেবলটা একটা নিউক্লিয়াস কিভাবে স্টেবলে থাকে সেটা আমরা দেখবো। ধরো সাপোজ এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন, দুটো প্রোটন আছে, দুটো নিউট্রন আছে। নিউক্লিয়াসের মধ্যে কে কে আছে? দুটো প্রোটন আছে, দুটো নিউট্রন আছে। তাহলে এই যে প্রোটনটা আছে, এই প্রোটনের সঙ্গে এই প্রোটনের কি কাজ করবে? বিকর্ষণ বল কাজ করবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি কাজ করবে? একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে। আবার এই নিউট্রনের সঙ্গে এই যে প্রোটন আছে কি করবে? এখানে একটা নিউক্লিয়ার ফোর্স কাজ করবে, এখানে একটা নিউক্লিয়ার ফোর্স কাজ করবে এবং এখানেও একটা নিউক্লিয়ার ফোর্স কাজ করবে। তিনটে নিউক্লিয়ার ফোর্স কাজ করছে। তাহলে প্রোটন নিউট্রনের মধ্যে একটা নিউক্লিয়ার ফোর্স কাজ করবে, প্রোটন নিউট্রনের মধ্যে একটা নিউক্লিয়ার ফোর্স কাজ করবে, আবার প্রোটন প্রোটনের মধ্যে নিউক্লিয়ার ফোর্স কাজ করবে। এই যে তিনটা নিউক্লিয়ার ফোর্স, এই তিনটে নিউক্লিয়ার ফোর্স যদি গ্রেটার দেন ইকুয়াল টু এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হয় তবেই এটা স্টেবল অবস্থায় থাকবে। এই তিনটা ফোর্সের যে পরিমাণ, এই তিনটা ফোর্সের পরিমাণ কি হতে হবে? যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা প্রোটন প্রোটনের মধ্যে কাজ করছে তার থেকে বেশি হতে হবে। যদি বেশি হয় তবেই কাজ করবে কি, তবে এটা স্টেবল অবস্থায় থাকবে। যদি কোনো কারণে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা বেশি হয়ে যায় তাহলে তখন কি করবে? তখন এই নিউক্লিয়াস কি করবে না রিস্ট্রাকচার হতে চাইবে অথবা ভেঙে যেতে চাইবে। হয় রিস্ট্রাকচার হতে চাইবে, না হলে ভেঙে যেতে চাইবে। যখন এই রিস্ট্রাকচার হতে চাইবে বা ভেঙে যেতে চাইবে তখন একটা ন্যাচারাল ফিনোমেনা তৈরি হয়, যে ফিনোমেনাটাকে হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। ক্লিয়ার? তাহলে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা কি করে আসছে? যখনই এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এবং নিউক্লিয়ার ফোর্সের মধ্যে ব্যালেন্স থাকছে না তখনই তৈরি হচ্ছে কি রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। এই রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা সম্পর্কে আমরা পরের ক্লাসে পুরো ডিটেলসে জানবো। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো পরবর্তী ক্লাস দেখার জন্য, এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করো, প্রচুর উপকার হবে, তার সাথে সাথে তোমারও উপকার হবে। ওকে, আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা রেডিও অ্যাক্টিভিটি সম্পর্কে পড়বো। দেখা হবে পরের ক্লাসে, এবং ক্লাসটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। জয় হিন্দ, জয় ভারত।